মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা। মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণী যোগাযোগের জন্য তাদের নিজস্ব ভাষা ব্যবহার করে। প্রকৃতিরও ভাষা আছে, প্রকৃতিও আপন ভাষায় তার অভিব্যক্তি জানান দেয়। আমাদের আজকের বিশেষ আয়োজন প্রকৃতির ভাষা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী এবং সঙ্গীত শিল্পী অনিমা রায়। কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আপনাদের দুইজনকে স্বাগত এই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমরা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে করছি। প্রকৃতি এবং ভাষা, এই যে নানা বিষয়ে একটার সাথে একটা যে জড়িত, এটা নিয়ে আজকে একটু আলোচনা করব আমরা। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, প্রকৃতির অপ্রকাশিত অনুভূতিগুলো আপনার কাছে কিভাবে ধরা দেয়? প্রকৃতি মানে আমরা কি বুঝি? প্রকৃতি মানে হচ্ছে যা আমরা দেখি, অনুভব করি আমাদের চারপাশে, আমাদের যে পরিবেশ, তার মধ্যে মাটি আছে, তার মধ্যে গাছ আছে, নদী আছে, পাহাড় আছে, এই সব মিলিয়ে প্রকৃতি। এর বাইরে আমরা প্রকৃতিকে চিন্তা করতে পারি না। ধরুন আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের কাছে প্রকৃতি ধরা দিয়েছে নানা রকম ছবির মধ্য দিয়ে। আমাদের যে সবচাইতে পরিচিত রূপসী বাংলার মধ্যে আমরা দেখি যে পাখির কলতানের মধ্য দিয়ে, নদীর কলতানের মধ্য দিয়ে প্রকৃতি ধরা দিয়েছে। প্রকৃতি আমার কাছে ধরা দেয় তার বৈচিত্র্যের মধ্যে দিয়ে। আবার অন্যভাবে ধরা দেয় আরেকটা হচ্ছে যে যখন প্রকৃতির মধ্যে আলোর যে কম বেশি হয়, আলো একসময় কমে যায়, একসময় বেড়ে যায় দিনের মধ্যেই, একসময় উষ্ণতা বৃদ্ধি পায়, একসময় একটু ঠান্ডা লাগে। এই জিনিসগুলো আমার যে ব্যক্তিগত যে মনোভূমি তার মধ্যে ছায়াপাত করে। আমি যখন যেহেতু কবিতার মধ্যে ডুবে থাকি, কখনো কখনো আমার সবসময় জীবন দাশের কবিতাগুলো অনুরণন করে এবং আমি ভাবি যে তিনি কীভাবে, কত গভীরভাবে বাংলাদেশের যে প্রকৃতি সেটাকে অনুধাবন করতে পেরেছিলেন। যদিও তিনি সর্বদিক দিয়ে সর্বার্থে একজন আধুনিক কবি ছিলেন। কোনো আধুনিক কবি এতটা প্রকৃতির সঙ্গে মিশে গেছেন এটা আমরা আর দেখি না। আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু অনিমার সাথে কথা বলি। বাংলার প্রকৃতির সাথে এদেশের সংস্কৃতির কি ধরনের সম্পর্ক রয়েছে? তার আগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা নামের জন্য, প্রকৃতির ভাষা। প্রকৃতির ভাষা মানে সবটা না, আমাদের আনুষঙ্গিক যা কিছু রয়েছে। আমার মনে হয় জীবনাচরণটাই আমাদের প্রকৃতির ভাষা। আর যখন ফেব্রুয়ারি মাস বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষার প্রসঙ্গ আসে, তখন প্রকৃতির ভাষার সাথেও এই ভাষার সমন্বয়টা কেমন একটু প্রশ্ন জাগে বই কি। প্রকৃতির ভাষা মানে হয় যে মানুষটি প্রকৃতির ভাষা বুঝতে পারে, তার থেকে সুখী মানুষ বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। আমার দরজাটা খুলে যখন আমি সূর্যকিরণ প্রথম দেখি, তখন যেন দিনের একটি ঝলমলে আলো আমার জীবনের দিশা দেয়, যেমন এই দিনটি বোধহয় এরকম করেই কাটবে। তেমনি বসন্ত, তেমনি শীত, প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে প্রতিটি প্রভাব আমার মনের মধ্যে পড়ছে এবং আমার পোশাক থেকে শুরু করে আমার ভাবনা, আমার খাবার, আমার সব কিছুর মধ্যে কিন্তু এই প্রভাবটা পড়ছে। সেই প্রকৃতির ভাষা যে মানুষটি যত বেশি বুঝতে পারবে, তবেই আমি তাকে যথার্থভাবে আলিঙ্গন করতে পারবো। আর মাসটি বসন্তের সময়, এই সময়টা ভীষণভাবে আমার প্রিয় একটি সময়, কারণ চারপাশে ফুল, চারপাশে কোকিলের ডাক, সব কিছু মিলিয়ে যে যত বেশি প্রকৃতিকে আলিঙ্গন করতে পারবে তত বেশি সফল আমরা। আর যেহেতু সংস্কৃতির প্রশ্ন, আমরা তো আসলে প্রকৃতিকে ছেড়ে আমাদের কোনো আয়োজনই নেই আমার মনে হয়। রবীন্দ্রনাথ থেকে শুরু করে যত গীতিকবি রয়েছেন, তারা কিন্তু প্রকৃতির ভাষাটি যথার্থভাবে বুঝতে পেরেছিলেন বলেই তারা এত বড় কবি হতে পেরেছিলেন। এবং শত শত বছর পরেও আমাদের সংস্কৃতি কোন ধারায় এগোবে, আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমরা আনন্দ উদযাপন করব, কিভাবে আসলে বাঙালির মনে শান্তি ফিরে আসবে, সব কথা তারা প্রকৃতির মধ্য দিয়ে বলে গেছেন। রবীন্দ্রনাথের যে পর্বের গানে আমি বিবেচনা করি না কেন, প্রত্যেকটি পর্বে কিন্তু কোনো না কোনোভাবে প্রকৃতিকে মিশিয়েছেন। কারণ প্রকৃতির থেকে বাইরে আমরা এক বিন্দুও নই। আকাশ থেকে শুরু করে, নদী থেকে শুরু করে, যেমন নদী দিয়ে আমি পথ বিবেচনা করতে পারি, নদী দিয়ে একটা জীবন দেখাতে পারি, আকাশ দিয়েও একটা জীবনের উপসর্গ অথবা উপমা দিয়ে রূপক অর্থে প্রকাশ করা যায় এবং তাই করে গেছেন। এই ধারাবাহিকতাকে কেন্দ্র করেই আমাদের সন্তানদেরকে আমাদের প্রকৃতির সাথে বেঁধে দেওয়ার জন্যই কিন্তু আমাদের সাংস্কৃতিক আয়োজন করে, যেমন বসন্ত উৎসব এবং ফেব্রুয়ারি মাসে ভাষার উৎসবকে কেন্দ্র করেও কিন্তু আমাদের প্রকৃতির মধ্যে, কেন 8ই ফাল্গুনে আমাদের ভাষা দিবসটি রয়েছে। ফোক গানের কথা বলি,
আমাদের ঐশ্বর্য বলতে তো আমরা বুঝি আমাদের ফোক, আমাদের যা কিছু রয়েছে। আমি যদি বলি, আমাকে যদি প্রশ্ন করো তোমার সংস্কৃতি কি, আসলে ধার করা সংস্কৃতির কথা বাদ দিয়ে যদি আমার নিজস্ব যা কিছু আছে তা যদি বলি, সেটা কিন্তু আমাদের লালন বাউল, আমাদের যা কিছু রয়েছে। সেক্ষেত্রে এই বাউল কবিরা বাউলাঙ্গের গান বা লোকগান রচনা করেন, তাদের গানও কিন্তু প্রকৃতি ভীষণভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে আমাদের সংস্কৃতি সম্পূর্ণটাই প্রকৃতির আধার, এবং এই প্রকৃতির ভাষাকে বুঝে বুঝেই একটু একটু করে পথ চলছে, আমাদের ঋদ্ধ করছে, আমাদের প্রজন্মকে সামনের দিকে এগোবার সুপানটি তৈরি করে দিচ্ছে। আবার শুনবো কথা ফজলুল লতিফ চৌধুরী, বর্তমানে বিপন্ন প্রকৃতির ভাষা কি আমরা বুঝতে পারছি? প্রকৃতি বিপন্নতে কোনো সন্দেহ নেই, এবং এ কথাও সত্য যে গত 100 বছরে উন্নয়নের নামে বা শিল্প উন্নয়নের নামে আমরা যা করেছি, দেখে না দেখার ভান করেছে বলবো না, একটা হচ্ছে যে আমরা প্রকৃতিকে ধ্বংস করেছি। আমার এক বন্ধু একবার এসেছিলেন বিদেশ থেকে, সে এসে বললেন যে তোমার ঢাকা শহরে পাখি কেন নাই? পাখি নেই এই জন্য গাছ নাই, গাছ আমরা কেটে ফেলেছি, শত শত হাজার হাজার গাছ আমরা বলি দিয়েছি উন্নয়নের জন্যে। এখন উন্নয়ন না প্রকৃতি, এই যে দ্বন্দ্বটা আছে আমাদের আধুনিক জীবনে, শহরের জীবনে, এটা আমি ভাবি আমরা সত্যিই একটা দ্বন্দ্বের মধ্যে আছি, এবং প্রকৃতিকে আমরা অনেকখানি বলি দিয়েছি আমাদের তথাকথিত উন্নয়নের নামে। আমি মনে করি যে গ্রামটা টিকিয়ে রাখা দরকার এবং গাছটা লাগানো দরকার। এই গাছ থাকলে পাখিও থাকবে, আমরা প্রকৃতিকে অনেক ঘনিষ্ঠভাবে খুঁজে পাবো। আমি হাতের ঝিলের কথা ভাবি, আমি বহু দেশে গেছি, অ্যামস্টারডাম শহরের মধ্যে অনেক একটু পরে পরেই খাল, কিন্তু হাতের ঝিলের মতো একটা এত নৈসর্গিক জলপ্রবাহ কোনো বড় শহরে, কোনো রাজধানী শহরের মধ্যে আমি দেখিনি। তো এটা আমাদের সম্পদ। আমরা যদি একটু গাছ লাগাতে পারতাম, একটু পাখিদের বসার জায়গা করতে পারতাম, তাহলে এই শহরটি সত্যিকার অর্থে বসবাসযোগ্য, নিঃশ্বাস ফেলার মতো হতে পারত। আপনি বলছিলেন গ্রীষ্ম আর শীতকাল নিয়ে। গ্রীষ্মে যে নানা ধরনের বৈচিত্র্য ঘটে আমাদের এই বাংলাদেশে, বিশেষ করে আমরা যদি ফলের কথা বলি, আমরা যদি পাখির কথা বলি, আমরা যদি সেখানে কিন্তু আবার একটা অন্য ধরনের একটা আবহাওয়া তৈরি হয়। ওই সময় গরমটা যদিও একটু বেশি হয়, কিন্তু ওই যে নানা ধরনের ফলের কথা যদি বলি এবং নানা ধরনের পরিবর্তনের কথা বলি, এবং ওই সময় কিন্তু গাছ লাগানো দরকার। গ্রীষ্মে যে এখন বর্ষা শুরু হয়, প্রথম বর্ষা, প্রথম বৃষ্টি, গ্রীষ্মের পরপর, এবং গ্রীষ্মে তখন তো আসলে যে ধরনের আবহাওয়া, ওটা কিন্তু আবার প্রজননের জন্য কিন্তু একটা ভালো সময়। তো সেইখানে আপনার কি মনে হয়, সেটা নিয়ে আপনার ভাবনাটা কি? প্রকৃতিতে যে ঋতু বৈচিত্র্য যদি বলি, বা ঋতু পরিবর্তনের যে পালাটা সৃষ্টিকর্তা করে রেখেছেন, সেটার মধ্যে আমাদের একটা মানে যে ভারসাম্য, আমরা বর্ষার মধ্যে গাছ লাগাচ্ছি, সেই ফলটা আমরা খাচ্ছি পরবর্তী গ্রীষ্মে। শীতের মধ্যে যে কত রকমের আমাদের সবজি আমরা পাই, বর্ষাতে আবার আরেক রকমের আরেক প্রস্তুত সবজি পাই। তো এটা ঠিক যে ফলের দিক থেকে আবারও বলছি যে বিভিন্ন দেশের তুলনায় নানা রকমের ফল আমরা যে পাই গ্রীষ্মে, এইটা তো আমাদের সৌভাগ্য। সুতরাং গ্রীষ্মের যে ফল বা বসন্তের যে ফুলের গন্ধ, এগুলো আমাদের সমস্ত কিছুকে, আমাদের চেতনাকে, আমাদের আচরণকে প্রভাবান্বিত করে, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেইভাবেই অভিযোজন করে নিই আমরা সেই পরিবেশের সঙ্গে। আমাদের প্রতি ঋতুতেই আমাদের জন্য কিছু না কিছু আছে। আবার গ্রীষ্মে যে ধরনের পাখির কলরব শোনা যায়, নানা ধরনের, যেটা প্রকৃতির ভাষা। প্রকৃতির ভাষার কয়েকটা যদি আমরা আঙ্গিক দেখি, একটা ভাষার প্রধান আঙ্গিক হচ্ছে শব্দ, ধ্বনি, আর দ্বিতীয় আঙ্গিক হচ্ছে যে আপনার প্রতিপক্ষ কেউ আছে কিনা, আপনি কাউকে বলছেন কিনা। যখন আপনি শব্দ করলেন এবং শব্দটা আরেকজনের কাছে গেল, তখন সেটা ভাষা হয়ে গেল। আমরা এইভাবেই বুঝি। এবং পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই ধ্বনির মধ্য দিয়ে। কোন তারপর আমাদের যে নদীর ভাষা কি, নদীর যে ছড়াৎ ছড়াৎ শব্দ, জীবনানন্দ বলছেন হঠাৎ নদীর ছড়াৎ ছড়াৎ শব্দে জেগে উঠিলাম। তো এখানে কথা বলতেন জীবনানন্দ দাশ, একজন মানুষ নদীর সঙ্গে। আর যদি সেই বিখ্যাত কবিতা বনলতা সেনের কথা আমরা মনে করার চেষ্টা করি, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, সব ফাঁকে ঘরে ফিরে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন। আমরা তো দেখি যে
যে আবহাওয়ার মধ্যে আমরা বসবাস করি সেটা প্রকৃতির শব্দে ভরপুর। আমরা কখনো সেটা শুনতে পাই, কখনো সেটা শুনতে পাই না। প্রকৃতির মাঝ থেকেই কিন্তু ভাষার নানা শব্দ উঠে এসেছে। যেমন আপনি একটু আগে বলছিলেন ছলাৎ ছলাৎ, কুলকুল বয়ে যাওয়া নদী, তারপরে পাতার মরমর শব্দ, শুকনো পাতার যে মরমর, আওয়াজ থেকেই কিন্তু শব্দগুলো এসছে আমাদের ভাষাতে। আমার তো মনে হয় যে প্রকৃতি যদি এভাবে আমাদের সাহায্য না করতো, আমাদের ভাষা তো এত সমৃদ্ধ হতো না, তাই না? অবশ্যই আপনার কথা অত্যন্ত ঠিক যে আমাদের অভিধানের মধ্যে, বাংলা অভিধানের মধ্যে বা যে কোনো ভাষার অভিধানের মধ্যে অজস্র অসংখ্য শব্দ আছে যেগুলো একেবারেই প্রকৃতির যে নানা অনুষঙ্গ, নানা উপসর্গ, এগুলির থেকে আমরা সংগ্রহ করেছি, এতে কোনো সন্দেহ নেই। আবার শুনবো আপনার কথা। অনিমা, বিপন্ন প্রকৃতির কি ভাষা ও সংস্কৃতিকে বিপন্ন করে? করে তো বটে। প্রকৃতিকে তো আমরা ধ্বংস করছি, প্রকৃতি তো নিজে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে না, আমরা মানুষরাই ধ্বংস করছি। কেন করছি? নিজেদেরই স্বার্থে। হয়তো একদিকে উন্নতি করার জন্য একদিকে আমাদের অবনতি হচ্ছে, কিন্তু সেটাকে যদি আমরা পুষিয়ে নেই, যেমন একটা বনায়ন আমাদের কাটতে হচ্ছে কোনো একটি কারণে, নগরায়নের কারণে, বা সেখানে একটা কলকারখানা বা যেটাই হোক আমাদেরকে করতে হবে। পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা তো আসলে থেমে থাকতে পারি না, আমাদেরও এগোতে হবে। কিন্তু যদি 100টি গাছ কাটা হয়, যেন সেখানে অবশ্যই আরও 300 বা 400টি গাছ লাগানো হয় এর আশেপাশে অন্যত্র, তার ব্যবস্থার জন্য আমরা করি। সেটা যেন মাথায় থাকে যে আমরা এটুকু আমাদের ধ্বংস হলো বা নষ্ট করতে হলো, তার প্রতিস্থাপন যেন ব্যবস্থাটা আমরা করে নেই, কারণ নিজেরই স্বার্থে সেটি করতে হবে। আর যেটা বলছেন যে প্রভাব পড়ে কিনা, প্রভাব পড়ে, কারণ এই নগরায়নের যুগে যখন নাকি ছেলেমেয়েরা গাছপালা কম দেখে, স্বভাবতই ওদের মনের যে কোমল অনুভূতিটা সেটা কমে যায়। যেমন আমরা যত বেশি সবুজ দেখি তত নিজেদেরকে প্রশান্তিময় করে তুলতে পারি। যখনই এই থেকে আমরা দূরে থাকি তখন খানিকটা খটোমটো বা কেমন যেন একটা অস্বস্তিশীলতা আমার কাছে, আমি যেটা অনুভব করি। ঠিক যে কারণেই এই প্রকৃতির এই ধ্বংসাবশেষ বা এই অবক্ষয়ের কারণে কিন্তু আপনাদের এই প্রোগ্রামগুলোর প্রতি কৃতজ্ঞতা আমি জানাই। যে প্রকৃতি ও জীবন আপনি সংগ্রাম করে চলছেন, আমি মনে করি যে প্রকৃতির বিরুদ্ধে, এখন অবক্ষয়ের যে বিরুদ্ধে গিয়ে আপনারা সংগ্রাম করে চলেছেন, কি করে আমাদের মধ্যে প্রকৃতিকে আবার ফিরিয়ে আনা যায়, কি করে আবার আমরা প্রকৃতির মধ্যে আষ্টে বেঁধে রাখি। যে কারণে নার্সারিগুলোতে গেলে দেখা যায় কত গাছ বিক্রি হয়, যায় কোথায়? নিশ্চয়ই মানুষ গাছ লাগায়, নাহলে এই ব্যবসাগুলো কিভাবে চলছে? সেক্ষেত্রে একটা আশীর্বাদের কথা যে আমরা বুঝতে পারছি প্রকৃতির অবক্ষয় মানে আমার নিজের অবক্ষয়, আমার নিজের ক্ষয়। এই কথাটা বুঝতে পারি বলেই আমরা গাছ লাগাবার প্রতি উদাসীন নই, বরং আগ্রহী। কিন্তু সেটা তো ব্যক্তিগত উদ্যোগে, যদি বড় বড় বনায়ন না হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই যে অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি অথবা শীতকালে শৈত্যপ্রবাহ, যেটা আমাদের অশান্তি সৃষ্টি করে, যেটা পথে প্রান্তরে যে সকল মানুষরা থাকে তাদের জীবন আরও বেশি দুর্বিষহ হয়ে ওঠে। আমাদের খাল শুকিয়ে যাচ্ছে, আমাদের নদী শুকিয়ে যাচ্ছে, আমাদের জলাশয়গুলো শুকিয়ে ডোবানালায় পরিণত হচ্ছে, গন্ধ ছড়াচ্ছে, মশা মাছি বাড়ছে, যে কারণে রোগ বিরোগ, আমাদের কত অসুখ বিসুখ, প্রাণহানি। সুতরাং এই দিকগুলো থেকে বাঁচবার জন্যই আমাদের, যেমনি করে আমরা এআই এর যুগে আমরা মেধা তৈরি করছি, আমরা মানুষের মতো করে সব কিছু বানাতে পারছি, ঠিক আমার মনে হয় আমাদের মেধাকে আমরা যথার্থভাবে প্রয়োগ করলে ঠিক প্রকৃতিকে রক্ষা করেই আমরা আমাদের উন্নতির দিকটাতে আগাবো, সংস্কৃতিকেও ঠিক একই ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যেতে পারবো। আর প্রকৃতি ভালো না থাকলে তো আমাদের কিছুই তো, একেবারে সবই তো। আসলে প্রকৃতি যদি ভালো না থাকে, আমি তো প্রকৃতিরই অংশ। প্রকৃতিকে ক্ষয় করে তো আমি কাকে ক্ষয় করছি? আমার নিজেরই তো ক্ষয় হচ্ছে। এর জন্যই বলছি প্রকৃতির অসুখ মানে আসলে আমার নিজের অসুখ, কারণ প্রকৃতি যদি রক্ষা না পায় আসলে সব কিছুই হারিয়ে যাবে। অবশ্যই অবশ্যই। যেন ফয়জুল লতিফ চৌধুরী, পরিবেশ বান্ধব উন্নয়ন যেটা আমরা বলি, সেটা তো সেভাবে কি হচ্ছে? আপনি কি মনে করেন? আমাদের দেশটা খুব ছোট, এবং উন্নয়ন বলতেই আমরা বুঝেছি যে অবকাঠামো বানাতে হবে। ঢাকা শহরের পেটের মধ্যে, মাটির মধ্যে কি পরিমাণ ইট, বালু, সিমেন্ট আমরা রড সিধিয়ে দিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? আমরা যে মাটিকে মা বলি, সেই মাটির মধ্যে এত অত্যাচার, এত ওজন, এত আমাদের কেন প্রয়োজন হবে? প্রকৃতির সঙ্গে একটা বোঝাপড়া করে, একটা সমঝোতা করে আমাদের উন্নয়ন করতে হবে। লস অ্যাঞ্জেলেসে কি ঘটছে? 10,000 বাড়ি পুড়ে ছাড়কে, লস অ্যাঞ্জেলেসের মতো জায়গায়। সুতরাং প্রকৃতিকে অগ্রাহ্য করা মানে হচ্ছে আমাদের আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার মতো একটা কাজ। আমাদের অবশ্যই পরিবেশ বান্ধব উন্নয়নের কথা ভাবতে হবে, সিরিয়াসলি ভাবতে হবে খুব, যে কিভাবে আমরা কি উন্নয়নও চাই এবং আমাদের পরিবেশটা সুরক্ষিত থাকুক সেইটাও আমরা চাই, সেটা আমাদের দেখতে হবে। এবং
আমাদের যদি কোনো ধরনের দিগদর্শন থাকতে হয়, যদি উন্নয়ন পরিকল্পনায় কোনো অভিমুখ থাকতে হয়, তাহলে 1 নম্বর অভিমুখ হবে যে পরিবেশকে রক্ষা করতে পারছি কি পারছি না, এবং এই কোষ্ঠী পাথরে আমাদের উন্নয়ন প্রকল্প নিতে হবে অথবা বাতিল করে দিতে হবে। প্রকৃতির একটু যুক্ত করি, আসলে আমার মনে হয় আমরা নগরায়ন বলতেই যেটা বোঝাই বড় বড় কলকারখানাগুলো নগরের আশেপাশে থাকতে হবে। এটা যদি না করে আমরা সমগ্র বাংলাদেশে যদি ছড়িয়ে দিই ব্যাপারটাকে, যেমন ইটের ভাটাও এখন প্রয়োজন, কিছু উপায় নেই আসলে, কিন্তু তার প্রতিষেধক বা অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা, যে ইটটাকে পোড়াবো তার যে কালো ধোঁয়াটা সেটা তো আমাদের জন্য ক্ষতিকারক, কিন্তু এটার অন্য কোনো পন্থা রয়েছে কিনা। সেটা অল্টারনেট হচ্ছে ব্লক এখন যেটা বেরোচ্ছে, তার মানে আমরা ব্লক করা অল্টারনেটিভ ব্যবস্থাগুলোকে আমরা বেশি করে ব্যবহার করতে পারি কিনা। বাইরের কান্ট্রিতে স্কুলগুলো আবাসিক এলাকা থেকে দূরে থাকে, আমাদের যেমন যেখানে বাস করি তার থেকে কাছাকাছি আমার সন্তানকে নামাতে হবে, আমার গাড়ি নিয়ে যেতে হবে। মানে আমি সুদূর প্রসারী চিন্তা ভাবনাটা করি না যে আজকে আমি এখানটায় থাকবে না দেশ, এখানটাই প্রকৃতি থাকবে না, আজ থেকে আরও 200 বছর পরে 100 বছর পরে বাংলাদেশ কোথায় যাবে বা এর জনবসতিটা কতটা বাড়বে। সেক্ষেত্রে আমার এটাই একটু কোথায় যেন খটকা লাগে যে এক হয়তো কোথাও আমাদের সৎ চিন্তার অভাব অথবা স্বদেশ প্রেমের অভাব। যদি সব কিছু মিলে এক হয়ে যায় তাহলে কিন্তু আমরা যে প্ল্যানটা করব সেটা সুদূর প্রসারী জনগণের জন্য প্রকৃতির পক্ষে প্ল্যান করব এবং সেভাবে বাস্তবায়নের চেষ্টাটা করব। সুষ্ঠু প্ল্যানিং এর অভাব যেটা, সেটাই। এবং আরেকটি জিনিস হচ্ছে যে গ্রিন টেকনোলজি, যেটা যে এখন কারখানাগুলো কিন্তু ঠিক আগে আমরা যেভাবে তৈরি করতাম তাতে কিন্তু কার্বন ইমিশন অনেক বেশি হচ্ছে, এবং এটাকে কমিয়ে আনতে হলে গ্রিন টেকনোলজিতে যেতে হবে, এবং সেই কাজটি আমাদের আস্তে আস্তে শুরু করতে হবে বাংলাদেশে। অন্যরা শুরু করেছে ইউরোপ আমেরিকাতে, আমাদের এই জায়গাটাতে আমাদেরও নজর দিতে হবে, তাহলেই কিন্তু এই কার্বন ইমিশনটা কমবে। এবং এই যে আজকে যে বায়ু দূষণের যেই সমস্যা যেটা দেখছি আমরা, ঢাকা কিন্তু এখন পৃথিবীর মধ্যে আমরা এখন 1 নম্বরে চলে গেছি এই বায়ু দূষণে। কখনো আমরা হচ্ছি, কখনো দিল্লি হচ্ছে, কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দেশটা ছোট এবং আমাদের ঘনবসতি, তো সবকিছু মিলে আসলে সুষ্ঠু ব্যবস্থাপনা, সুষ্ঠু প্ল্যানিং এগুলো কিন্তু খুব জরুরি এবং দরকার, এবং প্রকৃতিকে ভালো রাখার জন্য এই দরকার। এবং প্রকৃতি ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না। এবং আমাদের এই যে আমরা সংস্কৃতির কথা বলি, অন্যান্য সাবজেক্টের কথা বলি, যাই করি না, আমাদের জীবনের যাই আমরা করছি, কিছুই ভালো থাকবে না। এবং সবচেয়ে বড় কথা, আমাদের শারীরিকভাবেও আমরা সুস্থ থাকবো না। প্রকৃতিকে ভালো না রাখলে প্রকৃতি আমাকে ভালো রাখবে না, এটা কিন্তু বুঝতে হবে আমাদের। ফজলুল লতিফ চৌধুরী, আমি আবার আপনার কাছে ফিরে আসছি। প্রকৃতির ভাষাকে বাঁচিয়ে রাখতে আমাদের কি করণীয়? আমি যেটা শুরুতে বলেছিলাম যে প্রকৃতির উপাদান হচ্ছে নদী, উপাদান হচ্ছে গাছ, আমাদের মাটি, পাখি, আমাদের বন জঙ্গলের পশু প্রাণী, তো এগুলো মিলেই তো আমাদের প্রকৃতির ভাষা। সুতরাং আমাদের এদের যত্ন নিতে হবে, আমাদের বনানীগুলির যত্ন নিতে হবে, বনের পশু পাখি যেন বনে থাকতে পারে সেই ব্যবস্থা করতে পারে। আমরা যদি একটু খেয়াল করি, যত আবাসিক প্রকল্প হচ্ছে, প্রধান কাজ হচ্ছে গাছগুলি কেটে ফেলা। বনানীতে দেখেন গাছ ছিল, ধানমন্ডিতে গাছ ছিল, কিন্তু সেটা নেই। আমাদের একটি কাজ এখন শুধুমাত্র, আমাকে যদি বলেন যে কী করতে হবে, কার্বন এমিশনের কথা আপনি বললেন, হ্যাঁ 1901 সালের পরের থেকে সারা পৃথিবীর সবাইকে দায়িত্ব নিতে হবে। আমাদের মতো গরিব দেশেও আমরা এগুলি ভাবছি না। কয়েকদিন আগে গভর্নমেন্ট দেখলাম যে হাইব্রিড গাড়ির জন্য একটা স্পেশাল ফ্যাসিলিটি, ব্যাংকিং ফ্যাসিলিটি দিয়েছে। আমি এটা সমর্থন করি। আমরা ইলেকট্রিক গাড়ি এবং হাইব্রিড গাড়ি, এখন এটা আমি খুবই সমর্থন করি। কারণ হচ্ছে আমার মনে হয় যে রাস্তার মধ্যে আমরা যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড আমরা উৎপাদন করছি, এটা যারা পথচারী তাদের জন্য কতটা যে ভয়াবহ একটা বিষয়, তারা কীভাবে, মাস্ক ছাড়া বাঁচা যায় না। তো আমি মনে করি যে একটা দেশকে উন্নত হতে হলে সম্পদ অর্জন করতে হবে, এবং সম্পদ যারা অর্জন করবেন তাদের সংখ্যা বেশি হয় না। এটা গত 200 বছরের ইতিহাস, এটা আমরা দেখেছি। এবং আপনি যে পরিকল্পনার কথা বলছিলেন, পরিকল্পনার মূল দোষটা হচ্ছে সমন্বয়ের অভাব। এক একটা ডিপার্টমেন্ট দিচ্ছে। আমি একসময় একনেকের ডাইরেক্টর ছিলাম প্রধানমন্ত্রী অফিসে। আমি দেখতাম যে যদি 10টা প্রকল্প আসে তার অর্ধেক হচ্ছে রোড অ্যান্ড হাইওয়েজের, বাকি 2-3টা হচ্ছে ওই গণপূর্ত বিভাগে, অন্যরা প্রকল্প দেয় না। তো সেই হিসেবে আমাদের রাস্তা হয়েছে। কিন্তু ভাগ্য ভালো যে আমাদের একজন প্রকৌশলী ছিলেন, 1991 সাল থেকে 2003 পর্যন্ত আমি নিজে সাক্ষী
যে গ্রামগঞ্জে যত ভিতরে ছোট ছোট রাস্তা হয়েছে অনেক দুপাশে 10 ফুট পর পরে গাছ লাগানো হয়েছে, সেই গাছগুলি আমরা এখন দেখি এবং দেখতে খুব ভালো লাগে যে নতুন বননীকরণ হয়েছে আর কি। সেই ব্যাপারে আমাদের আবার জোর দিতে হবে, গাছ 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 আসলে এবং পানি জলাশয়গুলোকে রক্ষা করতে হবে। যেখানে ওয়াটার বডি আছে, যেখানে জলাশয় আছে সেটাকে আমাদের সুরক্ষা দিতে হবে, আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে নদী চলতে পারে। নদী যদি না চলে তাহলে মাঝি কেন গান গাইবে? যদি আমরা না দেখতে পারি প্রকৃতিকে, কি করে আমাদের হৃদয়ের মধ্যে সংবেদনশীলতা আছে সেটা কি করে আলোড়িত হবে? সে তো আলোড়িত হবে না। সুতরাং আমাদের কল্পনাটাও সীমিত হয়ে যাবে। আমরা যদি প্রকৃতিকে হৃদয়ে অনুভব করতে না পারি তার যত্ন আমরা নিব না। আসলে এই যে আমরা প্রকৃতির ভাষা বুঝছি না এবং প্রকৃতি যদি ভালো না থাকে আমরা যে দুরবস্থায় পড়ে যাব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে আরও খারাপ অবস্থায় চলে যাবে, এই যে আমরা বুঝতে পারছি না, এই জায়গাটাতে জোর দেওয়ার জন্য আমাদের সবার আসলে এগিয়ে আসা উচিত এবং এই ব্যাপারে কাজ করা উচিত। মানে বাবা এই যে হাইপার টেনশন, আমরা এখন সবাই হাইপার থাকি, হ্যাঁ, মানে খুব সহজে চটে যাই, স্বস্তি পাই না, কাজে মনোনিবেশ মনোযোগের অভাব, ছেলেমেয়েরা মনোযোগী হয় না। এই যে নেতিবাচক প্রভাবগুলো কিন্তু আসলে প্রকৃতি থেকে বৈরিতার কারণটাই। অবশ্যই, কারণ বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, একদম মানে দূষণে কিন্তু আমরা জর্জরিত। এই যে আমাদের পানি দূষণ, যেটা যে জলাশয়গুলো যেভাবে আমরা ইন্ডাস্ট্রির বর্জ্য দিয়ে আমরা কিন্তু একেবারে এটাকে কলুষিত এমনই করেছি যে এখন সেখানে মাছও নাই, এখানে কেউ এই পানি ব্যবহারও করতে পারে না। তো সব কিছু মিলে আসলে আমরা প্রকৃতিকে বাংলাদেশে বিশেষ করে আমি বলবো যে এই অবস্থায় নিয়ে যাচ্ছি, তাতে কিন্তু প্রকৃতির ভাষা যদি আমরা বুঝতে না পারি এবং আজকে এই ভাষা দিবসে আমরা যদি প্রকৃতিকে সেভাবে সম্মান না করি, প্রকৃতি কিন্তু আমাদের ক্ষমা করবে না, তাই না? জি, এবং প্রকৃতির মূল কথা আমাদের কাছে আজকে এইটাই যে আমাকে রক্ষা করো, নাহলে তোমাদেরও পরিত্রাণ নাই। অনিবার একটা প্রকৃতির উপর গান দিয়ে ওই অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। রবীন্দ্রনাথের ফাগুন হাওয়ায় হয় গানটি একটু গাইছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার ঝাবের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাবের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অনেক সুন্দর, অনেক ভালো লাগলো, ধন্যবাদ। এবং এখানে কষ্ট করে আসার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, প্রকৃতির সব ভাষা
আমরা বুঝতে পারি না। আমাদের অসচেতনতায় হারিয়ে যাচ্ছে প্রকৃতির ভাষা সৃষ্টিকারী বিভিন্ন উপাদান। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সাথে সাথে বাংলার প্রকৃতি সংরক্ষণ হোক আমাদের সবার অঙ্গীকার। হাজার বছর টিকে থাকুক প্রকৃতির মধুর ভাষা। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।